প্রিয় শিক্ষার্থীরা, এনডিসিএম অনলাইন ক্লাসে নর্ডন কলেজ ময়মনসিংহ শাখার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব স্থিতিস্থাপকতা টপিক্সের পয়সনের অনুপাত, তারপর হচ্ছে তারের প্রসারণের কৃতকাজ, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি এবং কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে। প্রথমে আমি আলোচনা করব পয়সনের অনুপাত নিয়ে। পয়সনের অনুপাত আসলে বলতে কী বোঝায়? এটা তোমরা মনে করো, একটা তারকে যখন টেনে প্রসারিত করা হয়, অর্থাৎ তারকে টেনে লম্বা করা হয়, তখন তারটির কিন্তু কিছুটা ব্যাস বা ব্যাসার্ধ কমে, অর্থাৎ তারটি সরু বা চিকন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বিকৃতির পাশাপাশি আরেকটা বিকৃতি ঘটে। সেই বিকৃতির নাম কি? সেই বিকৃতি হচ্ছে পার্শ্ব বিকৃতি। বিজ্ঞানী সাইমন পোসন বলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। আর পয়সনের অনুপাতকে প্রকাশ করে হচ্ছে সিগমা দ্বারা। তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা দৈর্ঘ্য বিকৃতি থেকে আগের ক্লাসে আলোচনা করেছিলাম, প্রকাশ করে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। আর পার্শ্ব বিকৃতি থেকে প্রকাশ করে কী পরিমাণ ব্যাস হ্রাস পেল, ব্যাস হ্রাসকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করব, আর আদি ব্যাসকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এখানে দেখো পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি কোনো বস্তুর পয়সনের অনুপাত বলতে বোঝায় ওই বস্তুর দৈর্ঘ্য বিকৃতির তুলনায় পার্শ্ব বিকৃতি কত গুণ। অধিকাংশ পদার্থের পয়সনের অনুপাতের মান ধরা হয় সিগমা ইকুয়াল টু হচ্ছে তোমার 0 থেকে প্লাস হাফের মধ্যে। অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি যদি 10% হয়, তাহলে অবশ্যই তার পার্শ্ব বিকৃতি হইতে পারবে সর্বোচ্চ 5%। এর বেশি কখনোই সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে কোনো বস্তুর পয়সনের অনুপাতের মান হচ্ছে 0 থেকে প্লাস হাফের মধ্যে। আচ্ছা, এখানে পয়সনের অনুপাত ইকুয়েশনটাকে দেখো, সিগমা ইকুয়াল টু হচ্ছে একটা মাইনাস চিহ্ন আসে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা এইভাবে লিখি, ডি বাই ডি স্মল এল বাই ক্যাপিটাল এল, এই মাইনাস চিহ্নের সিগনিফিকেন্সটা কি? এখানে দৈর্ঘ্য বৃদ্ধিকে যদি প্লাস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ব্যাস হ্রাসকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর যেহেতু পয়সনের অনুপাতের মান ধরা হয় প্লাস হাফ, তাহলে এই প্লাস আনতে গেলে আমাকে একটা মাইনাস চিহ্ন এখানে আনতে হয়। তাহলে পয়সনের অনুপাতের মান হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি স্মল এল বাই ক্যাপিটাল এল। এইটা হচ্ছে পয়সন অনুপাতের বাস্তব সীমা। কিন্তু পয়সনের অনুপাতের থিওরিটিক্যালি তার সীমা ধরা হয় বা তত্ত্বগতভাবে তার সীমা ধরা হয় তোমার -1 থেকে প্লাস হাফের মধ্যে। অর্থাৎ পয়সনের অনুপাতের মান কি ঋণাত্মক হওয়া সম্ভব? আনসার হচ্ছে পয়সনের অনুপাতের মান ঋণাত্মক হওয়া তখনই সম্ভব যদি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণের সাথে সাথে তার পার্শ্বীয় প্রসারণ ঘটে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ যদি প্লাস হয়, পার্শ্বীয় প্রসারণ যদি প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস। আর এখানে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। কিন্তু তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাস বইয়ে এই ধরনের বস্তুর কথা উল্লেখ নাই। তাহলে পয়সনের অনুপাতের মান ঋণাত্মক হওয়া সম্ভব না। কিন্তু উচ্চ মাধ্যমিক বা হায়ার ক্লাসে কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান ঋণাত্মক হওয়া সম্ভব। আর পয়সনের অনুপাতের একক এবং মাত্রা। পয়সনের অনুপাতের একক, পয়সনের অনুপাত যেহেতু দুইটা বিকৃতির অনুপাত, আর বিকৃতিগুলো যেহেতু তোমার একই জাতীয় দুটি রাশির অনুপাত, সেহেতু বিকৃতির কোনো একক এবং মাত্রা নেই, সেহেতু পয়সনের অনুপাতের কোনো একক এবং মাত্রা নেই। আর অধিকাংশ ধাতব পদার্থ যেমন ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত ধরা হয় 0.2 থেকে 0.4 এর মধ্যে। আর পয়সনের অনুপাতটা হচ্ছে শুধুই কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য, যা তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। তারের প্রসারণের কৃতকাজ।
এটা তারের প্রসারণের কৃতকাজ বলতে কি, যে কোনো তারকে টেনে যখন প্রসারিত করতে হয় তখন আমাকে কিছু কাজ করতে হয়। এই কাজ তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি হিসেবে জমা থাকে। যেমন তোমরা তীর দনুকের ক্ষেত্রে দেখো না কেন, যে দনুক থেকে যখন তীরটা ছুঁড়ে মারা হয়, এই তীরটা ছুঁড়ে মারার মুহূর্তে দনুকের রাবারটা টান টান বা প্রসারিত অবস্থায় থাকে। এই দনুকের রাবারটাকে টান টান বা প্রসারিত করতে আমাকে কিছু কাজ করতে হয়েছিল। এই কাজটা দনুকের রাবার তথা তীরটির মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়। যখন দনুক থেকে তীরটা ছুটে চলে যায় তখন এই তীরটার বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে তীরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন আমরা সেই কৃতকাজের রাশিমালাটা কীভাবে বের করা যায় সেটা একটু আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, এখানে একটি তার এল দৈর্ঘ্যের তার, এই তারটা থেকে আমি এফ বল প্রয়োগ করলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয় স্মল এল। এখন আমি এই এফ পরিমাণ বল প্রয়োগ করে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিতে আমার কী পরিমাণ কাজ করতে হলো সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা কাজ সমান জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। আর এই ক্ষেত্রে বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা যখন কৃতকাজ বের করব, তাহলে আমরা প্রথমে সেই ক্ষেত্রে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নিব। ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কী পরিমাণ কৃতকাজ, তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধিতে আমার ক্ষুদ্র কৃতকাজ, তাহলে সেটা হচ্ছে ডিডব্লিউ। আর এফ এর ইকুয়েশনটা আমরা ইয়ং গুণকের ইকুয়েশন থেকে বের করব। ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। যেহেতু আমার এফ এর মানটা বের করতে হবে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন এফ ইকুয়াল টু যদি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ডি এল ডি ডব্লিউ। এখন আমার এটা তো ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধিতে এই পরিমাণ কাজ করা লাগছে, কিন্তু আমার যদি সবটা দৈর্ঘ্য বৃদ্ধিতে কী পরিমাণ কাজ করা লাগে, তাহলে সেটাকে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন, এই পাশেও ইন্টিগ্রেশন। এখন এখানে লিমিটটা কী হবে, 0 থেকে এল পর্যন্ত বৃদ্ধিতে, তাহলে 0 থেকে স্মল এল পর্যন্ত বৃদ্ধিতে। তো যেহেতু স্মল এলের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে স্মল এল থাকবে ইন্টিগ্রেশনের ভিতরে, বাকিগুলো থাকবে বাইরে। তাহলে ওয়াই এ বাই ক্যাপিটাল এল, আর এখানে স্মল এল ডিএল। আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা মানটা পাই হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে এটাই, আর ডিডব্লিউকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে ডব্লিউ। তাহলে এটাই হচ্ছে তারের প্রসারণে কৃতকাজের রাশিমালা। এখন আমি আলোচনা করব যে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নিয়ে। তাহলে সঞ্চিত বিভব শক্তিটা আমরা কীভাবে বের করব, যেহেতু একক আয়তনের কথা বলা আছে, তাহলে আমরা জাস্ট এই কাজ বা বিভব শক্তিকে আমরা যদি আয়তন দ্বারা ভাগ করি, তাহলে কাজকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা পাবো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি। এখন এই কাজটা হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই এল। আর আয়তন আমরা সবাই জানি আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে এ, আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল দ্বারা গুণ করলে এল স্কোয়ার। তাহলে এ এ কাটা, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা দুইটা রাশিমালা পেলাম। একটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার, আর তারের প্রসারণে কৃতকাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই এল। এখন এটাকে আবার এরকম করেও লেখা যায় হাফ ওয়াই এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। লক্ষ্য করো, ওয়াই এল বাই ক্যাপিটাল এল এইটাকে কি দ্বারা প্রকাশ করা যায়, তোমরা ইয়ং গুণকের ইকুয়েশন থেকে জানো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ বাই এ এটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই স্মল ওয়াই, না স্মল এল তো যাবে নিচে, স্মল এল নিচে, উপরে হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ওয়াই এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। তাহলে দেখো ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা কি এফ বাই এ লেখা যায়। এফ বাই এ মানে কি, পীড়ন। তাহলে পীড়ন হচ্ছে তাহলে হাফ ইন্টু পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি একক আয়তনের সঞ্চিত বিভব শক্তির অঙ্ক পরীক্ষা হলে আসে, তাহলে আমরা বের করবো হচ্ছে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থ যদি ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে
2 × 10⁴ নিউটন বল প্রয়োগ করলে তারটির 10% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তারটির ইয়ং গুণাঙ্ক কত? তো লক্ষ্য করো, আমরা ইয়ং গুণাঙ্ক শিখেছি y = হচ্ছে F/a এবং নিচে স্মল এল, উপরে হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এখানে কিন্তু 1 2 3 4 5 5টা রাশি আছে। 5টা রাশির মধ্যে পরীক্ষা হলে সাধারণত 4টার মান দেওয়া থাকে, অপর একটার মান বের করতে বলা হয়। যেমন এখানে ইয়ং গুণাঙ্ক কত, তাহলে এখানে আমার y এর মান জানতে চেয়েছে আর বাকি 4টার মান দেওয়া আছে। যেমন f এর মান কত, f এর মান হচ্ছে তোমার 2 × 10⁴ নিউটন। তাহলে 2 × 10⁴, আর ক্যাপিটাল এল কি, ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য কত ছিল 1 মিটার। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, কিন্তু 1 মিলিমিটারটা কিন্তু এসআই এককের না, মিলিমিটার এসআই এককের না, এসআই একক হচ্ছে মিটার। তাহলে একে যদি আমরা এসআই এককে বের করি, 1 মিলিমিটার স্কোয়ারকে এসআই এককে নিলে হচ্ছে 1 × 10⁻³ মিটার। হ্যাঁ, যেহেতু স্কোয়ার আছে, হোল স্কোয়ার, অর্থাৎ 1 × 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে 1 × 10⁻6। আর স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত ঘটে? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তারটির 10% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। 10% মানে কি, আদি দৈর্ঘ্যের 10%, অর্থাৎ এল এর 10%। তাহলে স্মল এল = হচ্ছে এল × 10/100। তাহলে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল = হচ্ছে 1/10। তাহলে এখানে এল এর মান তো আমরা জানি, এল এর মান কত 1, তাহলে 1 যে বসাই, তাহলে এল = হচ্ছে 1/10 বা 10⁻1 মিটার। তাহলে স্মল এল এর মান যদি আমরা 10⁻1 বসাই, তাহলে আমার আনসারটা হচ্ছে 2 × 10⁻11। হ্যাঁ, আর ইয়ং গুণাঙ্কের একক কি? ইয়ং গুণাঙ্কের একক আমরা সবাই জানি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এখন এই ম্যাথটাকে যদি একটু ঘুরিয়ে আসে, এখানে যদি বলের কথা উল্লেখ না থাকে, যদি বলে তারটিতে কত বল প্রয়োগ করলে তারটির 10% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, যেখানে তারটির ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে y = হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমাদেরকে কার মান বের করতে বলছে? কত বল, মানে এফ এর মান। তাহলে যার মান বের করতে বলবে তাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে এখানে আমি যদি ইকুয়েশনটিকে এফ এর মান লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয় y/a স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে আমি যদি মানগুলো বসাই, তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 2 × 10⁻11, a এর মান কত 10⁻6, স্মল এল কত 10%, তাহলে 10⁻1, আর ক্যাপিটাল এর মান কত 1, অর্থাৎ 2 × 10⁴ নিউটন। তাহলে এটা প্রবলেম 2। তাহলে প্রবলেম 2 এ যদি কত বল প্রয়োগ করা হয়, তাহলে আমরা এফ এর মান এটা বের করব। ধরো কত পীড়ন যখন জানতে চাই, তখন কিন্তু আমরা এফ এর মান বের করব না, পীড়ন, কেননা পীড়ন হচ্ছে F/a। তাহলে F/a = আমি তাহলে F/a, তাহলে y × স্মল এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ, আমরা ইয়ং গুণাঙ্কের মান জানি। ইয়ং গুণাঙ্কের মান কত? ইয়ং গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11, আর স্মল এল কত 10⁻1, আর ক্যাপিটাল এল কত? এটা হচ্ছে 1। তাহলে আনসার হচ্ছে 2 × 10⁻10। আর পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, 4 নম্বর, এই প্রবলেমটাকে যদি এইভাবে পরীক্ষার হলে আসতে পারে যে এখানে ইস্পাতের তারটিতে 2 × 10⁴ নিউটন বল প্রয়োগ করলে তারটির কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। এখন দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু ঘটে এইটা যদি জানতে চাই, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কি জানি? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল। তাহলে আমরা স্মল এল এর মান বের করব। তাহলে আমরা y/a স্মল এল = হচ্ছে f × l। তাহলে স্মল এল = হচ্ছে f/l/y × a। তাহলে f এর মান কত?
এফ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁴। এল এর মান কত? এল এর মান হচ্ছে 1। ওয়াই এর মান কত? 2 ইন্টু 10⁻11। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? tan ইনভার্স 6। তাহলে 2 2 কাটা, তাহলে এখন আনসার হচ্ছে এখানে tan ইনভার্স 1 বা 0.1 মিটার। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, 0.1 মিটার বা সেন্টিমিটার হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখলা কি একটা অঙ্ককেই 4 ভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কটা আসলে আমরা যেভাবেই আসুক না কেন আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এখন আমি যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, এই ম্যাথটি সিকিউ পরীক্ষায় তো আসে এবং বুয়েট, রুয়েট, চুয়েট বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন পরীক্ষায় আসে। তোমরা এই ম্যাথটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করো যে এখানে দুইটা তারের কথা বলা আছে, দুইটা তারের দৈর্ঘ্য সমান এবং দুইটা তারের দৈর্ঘ্য বরাবর একই বল বা সমান বল প্রয়োগ করলে প্রথম তারটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 3 গুণ হয়। দুইটা তারের ব্যাস দেওয়া আছে 3 মিলিমিটার এবং 6 মিলিমিটার। কোন তারটি অধিক স্থিতিস্থাপক? এখন এখানে কি বের করতে বলছে? বের করতে বলছে তার দুইটার মধ্যে কোনটি স্থিতিস্থাপক। তাহলে এটা আমি কী বের করব? আমরা জানি যে দুইটা তারের মধ্যে যে তারের ইয়ং গুণাঙ্কের মান যত বেশি সেই তারটা তত বেশি স্থিতিস্থাপক। তার মানে কি এখানে আমার দুইটা তারের ইয়ং গুণাঙ্কের মান বের করতে হবে, দুইটা তারের ইয়ং গুণাঙ্কের মান বের করে তুলনা করতে হবে কোন তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি। তাহলে আমরা ইয়ং গুণাঙ্কের সমীকরণ থেকে জানি y হচ্ছে f/a স্মল এল, উপরে হচ্ছে ক্যাপিটাল এল। এখন এখানে যেহেতু বেশ দিয়ে বলা আছে তাহলে এই ক্ষেত্রফলকে আমরা বেশে কনভার্ট করব। ক্ষেত্রফল a সমান আমরা জানি পাই আর স্কোয়ার, স্মল এল উপরে হচ্ছে এফ ক্যাপিটাল এল। এখন আর তো ব্যাসার্ধ, এটাকে আমি যদি বেশে নিয়ে যাই আবার আর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে d/2। তাহলে এফ এল পাই d/2 হোল স্কোয়ার এল। তাহলে ইকুয়েশনটা এরকম হয় y এফ এল বাই পাই ডি স্কোয়ার স্মল এল, উপরে হচ্ছে 4। তাহলে এইটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের ইকুয়েশান বেস দিয়ে জেনারেল ইকুয়েশান। এখন দুইটা তার, তাহলে প্রথম তার হলে y1 হচ্ছে 4f(l) বাই পাই d1 স্কোয়ার l1, আর y2 হচ্ছে 4f(l) বাই পাই d2 স্কোয়ার l2। এখন যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, y1 ভাগ y2 হচ্ছে এটা কাটা, পাই পাই কাটা, তাহলে নিচে হচ্ছে d1 উপরে d2 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে l2 বাই l1। এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখবা যে এই ইকুয়েশনটা দিয়ে আমরা পরে আরও দুটা ম্যাথ করব। এখন এখানে কি দেওয়া আছে যে d2 এর মান দেওয়া আছে, হ্যাঁ d2 কত 6 মিলিমিটার, তাহলে 6 ইন্টু y1 বাই y2, তাহলে d2 এর মান হচ্ছে 6 মিলিমিটার, 6 ইন্টু 10⁻³ মিটার, আর d1 কত 3 ইন্টু 10⁻³ মিটার হোল স্কোয়ার l2 কত। আচ্ছা, এখানে প্রথমটি দৈর্ঘ্য বৃদ্ধি l1, দ্বিতীয়টি দৈর্ঘ্য বৃদ্ধি l2, দ্বিতীয়টি দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, তাহলে এখানে 3l2। তাহলে l2 হবে, l1 হচ্ছে 3l2, তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4/3, তাহলে y1 বাই y2 হচ্ছে 4/3, অর্থাৎ y1 বাই 1.33y2। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি y1 এবং y2 এর মধ্যে কোনটি বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y2 চেয়ে y1 এর মান বড়, অর্থাৎ y1 ইজ গ্রেটার দেন y2, y1 ইজ গ্রেটার দেন y2। আর যেহেতু আমরা জানি যে তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি সেই তারটি অধিক স্থিতিস্থাপক, তাহলে প্রথম তারটি ইয়ং গুণাঙ্কের মান দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্কের মানের চেয়ে বেশি, সেহেতু প্রথম তারটি অধিক স্থিতিস্থাপক। এখন আমরা এই অঙ্কটা কিন্তু বইতে এসেছিল, হ্যাঁ, আর এই অঙ্কটাতে দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে 3 মিলিমিটার এবং 6 মিলিমিটার। এখন পরের অঙ্ক রুয়েটে বা চুয়েটে আসছিল যে এখানে ব্যাসের অনুপাত বের করতে বলছি, তার দুটির ব্যাসের অনুপাত নির্ণয় করো, ব্যাসের অনুপাত নির্ণয় করো
অনুপাত নির্ণয় করো যেখানে তার দুটি ইয়ং গুণকের মান দেওয়া আছে। প্রথম তার ইয়ং গুণক দেওয়া আছে তোমার 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর দ্বিতীয় তারের ইয়ং গুণকের মান দেওয়া আছে 1.5 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর সব সেম। তাহলে এখানেও তাই, দুইটা তার সমান দৈর্ঘ্যের এবং একই পরিমাণ বল প্রয়োগ করলে প্রথমটি দৈর্ঘ্যবৃদ্ধি দ্বিতীয়টি দৈর্ঘ্যবৃদ্ধি 3 গুণ হয়। প্রথম তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে কী বের করতে বলছে? ব্যাসের অনুপাত। এখন এইটা আমরা কীভাবে করবো? এটা আমরা আগেরটা থেকেই করতে পারবো। তাহলে আমরা যদি দুইটা তারের ইয়ং গুণাঙ্ক যদি বের করি y1/y2, আমাদের একটা লাইন এরকম আসছিল যে y1/y2 d2/d1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে L2/L1। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? ব্যাসের অনুপাত। তাহলে ব্যাসের অনুপাত বের করলে এই জিনিসটাকে আমাকে বের করতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমি বের করতে চাই, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় এরকম y1/y2 ইন্টু L1 যদি এই পাশে চলে আসে L1/L2 ইজ ইকুয়াল টু হচ্ছে d2/d1 হোল স্কোয়ার। এখন আমরা যদি মানগুলো বসাই, y1/y2 এর মান কত? y1/y2 এর মান হচ্ছে y1 এর মান হচ্ছে 1.5 × 10⁻11, আর y2 এর মান না 1.5 না 2 × 10⁻11, 1.5 × 10⁻11। আর L1 কত? L1 হচ্ছে 3L2, আর L2 তো L2ই। তাহলে L2 কাটা, 10⁻11 কাটা, ঠিক আছে? তাহলে 1.5 দুই দুগুণে 4। তাহলে এখানে d2/d1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, আর বর্গমূল করলে d2/d1 ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং d2/d1 ইকুয়াল টু হচ্ছে 2:1। তাহলে আমরা তার দুইটির ব্যাসের অনুপাত কিন্তু 2:1। লক্ষ্য করো যে এই তার দুইটার আগের অঙ্কে কী ছিল? দ্বিতীয় তারের ব্যাস ছিল 6 মিলিমিটার, আর প্রথম তারের ব্যাস ছিল 3 মিলিমিটার। তাহলে ব্যাসের অনুপাত কিন্তু 2:1ই হয়। এই ম্যাথটাও একবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল যে এখানে কিন্তু বের করতে বলছে তার দুটি প্রশ্নের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ইয়ং গুণাঙ্কের ইকুয়েশন থেকে জেনেছি y1/y2 ইজ ইকুয়াল টু হচ্ছে d2/d1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে L2/L1। এখানে প্রশ্নের অনুপাত মানে কি? L2/L1। তাহলে আমরা যদি L1/L2, L1কে এই পাশে নিয়ে আসলাম, L2কে এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ, তাহলে d2/d1 হোল স্কোয়ার ইন্টু এটা y2 উপরে চলে যাবে আর y1 নিচে চলে আসবে। তাহলে d2/d1, d2 হচ্ছে 6 মিলিমিটার আর d1 হচ্ছে 3 মিলিমিটার। আমরা মিলিমিটার রাখলাম যেহেতু কাটাকাটি যাবে, এই জন্য মিটারে কনভার্ট না করলেও হয়। তাহলে স্কোয়ার ইন্টু y2 হচ্ছে 1.5 × 10⁻11, আর y1 হচ্ছে 2 × 10⁻11। তাহলে এখানে হচ্ছে কি 3 দুগুণে 6, হ্যাঁ, 2 দুগুণে 4 ইন্টু 1.5 বাই হচ্ছে 2, তাহলে 2 2 দুগুণে 4 অর্থাৎ হচ্ছে 3। তাহলে এখানে L1/L2 ইকুয়াল টু হচ্ছে 3, অর্থাৎ L1 ইকুয়াল টু হচ্ছে 3L2। তাহলে প্রথম তারটি দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তারটি দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রসারণের অনুপাত। এটা সমান দৈর্ঘ্যের তার, একই পরিমাণ বল প্রয়োগ করা হলো এবং প্রথম তারটার প্রসারণের অনুপাত দেওয়া আছে 0.4, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে এবং প্রথম তারটির ব্যাসও দেওয়া আছে। তাহলে প্রথম তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? তাহলে প্রসারণের অনুপাতের ইকুয়েশন থেকে আমরা জানি সিগমা ইকুয়াল টু হচ্ছে d/D আর L/L। লক্ষ্য করো আমরা যখন অঙ্ক করব তখন প্রসারণের অনুপাতে পরম মান নিব, এখানে মাইনাস চিহ্নটা নিব না। তাহলে এখানে কী চেয়েছি? ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। তাহলে আমি যদি ব্যাস হ্রাসটাকে বের করতে পারি তাহলে ব্যাসার্ধ হ্রাস বের করতে পারবো। আর ব্যাস হ্রাসকে কী দ্বারা প্রকাশ করে? স্মল ডি দ্বারা। তাহলে স্মল ডি L সিগমা DL। তাহলে ব্যাস হ্রাস হচ্ছে ডি, তাহলে সিগমা DL/L। এখানে আমার মানগুলো দেওয়া আছে, প্রসারণের অনুপাত দেওয়া আছে 0.4, তারপরে প্রথম তারের ব্যাস দেওয়া আছে কি তোমার 3 মিলিমিটার, তাহলে 3 × 10⁻³ মিটার, আর
প্রথম তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে এল এর 10%, 10/100, অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল ইকুয়াল টু হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে 10^1। তাহলে এখন মানগুলো যদি বসাই, তাহলে সিগমার মান হচ্ছে 0.4, আর ডি এর মান হচ্ছে 3 × 10^3, আর স্মল এল বাই ক্যাপিটাল হচ্ছে 10^1। তাহলে এখানে গুণ করলে যেটা হয় 12 × 10^5 মিটার। তাহলে এই পরিমাণ ব্যাস হ্রাস পাবে। তাহলে ব্যাস হ্রাসের পরিমাণ ডি ইকুয়াল টু হচ্ছে 12 × 10^5 মিটার। কিন্তু আমার চাইছে কি ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। তাহলে ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক, আর ইকুয়াল টু হচ্ছে d/2। তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 × 10^5 মিটার। তারপরে হচ্ছে প্রথম তারটির 10% বৃদ্ধিতে একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি। সঞ্চিত বিভব শক্তি আমি কি জানি, সঞ্চিত বিভব শক্তি ইউ ইকুয়াল টু হাফ ওয়াই স্মল এল স্কোয়ার, উপরে হচ্ছে নিচে হচ্ছে ক্যাপিটাল এল স্কোয়ার। তাহলে হাফ ইয়ং গুণকের মান কত, ইয়ং গুণকের মান হচ্ছে 2 × 10^11, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান, স্মল এল বাই ক্যাপিটাল এর মান যেহেতু প্রথম তারটি দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, তাহলে এল এর 10%, এল বাই এল ইকুয়াল টু হচ্ছে 1/10, 1/10 হচ্ছে 10^1। তাহলে হাফ × 2 × 10^11, এল বাই এল হচ্ছে 10^1 হোল স্কোয়ার। তাহলে 10^11 × 10^2, অর্থাৎ 10^9। এখন একক কি হবে, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, অর্থাৎ শক্তিকে আয়তন দ্বারা ভাগ। তাহলে শক্তি বাই আয়তন, তাহলে জুল পার মিটার কিউব। এতক্ষণ আমি স্থিতিস্থাপকতা সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আলোচনা করেছি। একই ম্যাথ ঘুরিয়ে পেঁচিয়ে কীভাবে আসলে তোমরা পরীক্ষা হলে আনসার করতে পারবা সেই দিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কলেজের ওয়েবসাইট অথবা আমার ব্যক্তিগত ফেসবুকে নক করলেও আমি তোমাদেরকে আনসার দিতে পারবো। আর তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত খোদা হাফেজ।